গতকাল রাতে ঢাকায় এসেছে আসমান এবং চিত্রলেখা। গত এক সপ্তাহ তারা কাটিয়েছে বাংলাদেশে আনাচে কানাচে, ঘুরে বেড়েছে সেন্ট মার্টিন, কক্সবাজার, শ্রীমঙ্গল, কুয়াকাটা ইত্যাদি সব স্থানে প্রকৃতির সনে মেলবন্ধনে পার করেছে স্বর্গীয় সময়। সন্ধ্যা 6টার সময় উপস্থিত উভয়ই প্রস্তুত হয়েছে, রওনা দিয়েছে কনভেনশন হলের উদ্দেশ্যে। গাড়িতে বসে এক দফা নিহাদের সঙ্গে কথা সারলো আসমান। বেচারা এখানে উপস্থিত নেই। আসমানের সঙ্গে দেখা করার প্রবল ইচ্ছে তাকে ধামাচাপা দিতে হয়েছে মিশনের কারণে। পাকিস্তানের লাহোরে রয়েছে সে বর্তমানে। হুট করে বাংলাদেশে আসাও সম্ভব নয়। তাকে সান্ত্বনা দিয়ে বেলাল রেমানের সঙ্গে কথা হলো। তিনি আজ সকালে মাত্র দেশে এসেছেন এক বিজনেস ডিলের উদ্দেশ্যে। কয়েকটা দিন থাকবেন মাত্র, অতঃপর পাড়ি জমাবেন ইতালির। তার সঙ্গে এসেছে চারুলতার মেয়েটাকে একটু এড়িয়েই চলে আসমান, কারণ সে আন্দাজ করতে পারছে মেয়েটি তার প্রতি শুধুমাত্র একজন বড় ভাইয়ের অনুভূতি ছাড়াও ভিন্ন কিছু রয়েছে। যদিও নিজের অনুভূতিতে লোকাতে সে পারদর্শী, কিন্তু আসমান মাঝে মাঝেই টের পায়, বিশেষ করে বিয়ের পরপরই, যখন সে এবং চিত্রলেখা আলাদা থাকতো। শুধু করেনি তখন তার আচরণ এবং দৃষ্টিতে কিছু অনুভবও করেছিল। তবে তাকে এই নিয়ে কোনোদিন কিছু বলেনি চারু। আসমান জানে, বলবেও না। নিজের আপুর সুখের জন্য সে নিজেকে দূরে সরিয়ে নিয়েছে। যেহেতু সে নিজেই নিজের তরফ থেকে সাবধান হয়ে গিয়েছে, তাই আসমান ব্যাপারটি নিয়ে খুব বেশি জলঘোলা করেনি। চারুলতা জানেও না সে এই বিষয়টি সম্পর্কে আন্দাজ করেছে। কনভেনশন হলে পৌঁছাতে 7টা বাজলো। প্রাইভেট এন্ট্রি পথ ব্যবহার করে ভেতরে প্রবেশ করলো আসমানের গাড়ি। নিজেদের পারিবারিক সম্পর্কযুক্ত সদস্যদের জন্য 3তলায় আলাদা কক্ষের ব্যবস্থা করা হয়েছে। উপস্থিত স্টাফ তাদের সেখানে নিয়ে গেল। ইতিমধ্যে পার্টি শুরু হয়ে গেছে পুরোদমে। নিজে ফ্লোর থেকে উদ্দাম মিউজিক এবং মানুষের কোলাহলে শব্দ ভেসে আসছে, কিন্তু সেই আনন্দ উল্লাসে যোগদান করতে ইচ্ছুক নয় আসমান। সে বাচ্চা কায়সারের সঙ্গে দেখা করেই চলে যাবে, এমনই সিদ্ধান্ত গ্রহণ করেছে। করিডোর পেরিয়ে কক্ষের দিকে যাওয়ার সময় খানিকটা দুর্ভাগ্য নাকি সৌভাগ্যবশত উল্টো দিকে থেকে বাদশা কায়সার এবং তার 2জন গার্ডকে হেঁটে আসতে লক্ষ্য করা গেল। আসমান নিজের স্থানে দাঁড়িয়ে পড়ল চিত্র। বাদশার দৃষ্টি উভয়ের উপর আপতিত হতে আসমান হাত বাড়িয়ে চিত্রর হাতখানা শক্তভাবে ধরল, হালকা চেপে যেন আশ্বাস প্রদান করলো। দৃশ্যটি খেয়াল করে কেবি গ্রুপের অধিপতি এগোলেন আসমানের দিকে। তার নয়নজোড়া পতিত হলো। অনুভূতিহীন দানবের আজ পুরোদস্তর এক মানুষ বলেই অনুভূত হচ্ছে তার। এমন অবিশ্বাস্য ঘটনা নিজের জীবদ্দশায় উপলব্ধি করবেন বাদশা আজ থেকে কিছু বছর আগেও কল্পনা করেনি কখনো। বদলে গিয়েছে ভীষণ। তার বাক্যের উত্তরে নিঃশব্দ রইল আসমান। অপরদিকে গুরুজন হিসেবে ঝুঁকে তাকে সালাম করলো চিত্রলেখা। ও, এসবের কোনো প্রয়োজন নেই। আমার প্রার্থনা তোমাদের সাথেই আছে। চিত্র উঠে দাঁড়াতেই তার কোলে নড়চড় করতে থাকা মেঘের দিকে দৃষ্টিপাত করলো বাদশা। অদ্ভুত হলেও সত্য, যার নয়নে নির্বিকার অভিব্যক্তির বদলে এক স্নেহযুক্ত মায়া ফুটে উঠল। হাত বাড়ালেন তিনি। আসমান সতর্ক দৃষ্টিতে তাকিয়ে থাকলো। মেঘের মাথায় হাত বুলিয়ে দেওয়া ব্যতীত অধিক কিছুই করলেন না বাদশা। বললেন, চমৎকার, সেই যে লিটল ফ্লাওয়ার। থ্যাংক ইউ। জবাব দিয়ে চিত্রলেখা মেঘকে নিজের বুকে আরো শক্তভাবে আগলে নিল। এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন বাদশা, অতঃপর বিড়বিড় করলেন, আমার কথা রাখার জন্য ধন্যবাদ। আমি তাহলে আসলাম। আসমান বলতেই তার দিকে তাকিয়ে বাদশা হাসলেন। এত তারা কিসের? অনুষ্ঠানে এসেছো, এভাবে চলে যাবে? তাছাড়া তোমার সঙ্গে কোথাও এখনো হয়নি। একটু তাড়াতাড়ি করলে ভালো হতো। অবশ্যই অবশ্যই, ভেতরে যা বসো, একটু কিছু মুখে দাও। আমি নিচে থেকে আসছি, ছোট একটা মিটিং করব, এরপর তুমি আজীবনের জন্য মুক্তি। আসমান কিছু বলতেই যাচ্ছিল, কিন্তু বাদশা সেই সুযোগ প্রদান না করে স্টাফকে নির্দেশ দিয়ে নিচে নেমে গেলেন। অজ্ঞতা একটি নিঃশ্বাস ফেলে অগ্রসর হলো তারা। উপরতলা প্রাইভেট রুমের মানুষের সংখ্যা তুলনামূলক কম। গুমট আবদ্ধ পরিবেশ, টকটকে লাল এবং নিগুড়ো কালো রঙের থিমে সাজসজ্জা করা হয়েছে। গথিক স্টাইলে ওয়াইন রেডে আচ্ছাদিত সোফা সেটগুলোতে বসে একে অপরের সঙ্গে আলাপে মত্ত সকলে। একপাশে ফুড কাউন্টার, তার উপর চকলেট ফাউন্ডেশনে ভীষণ দৃঢ়তা কাটছে। গ্রামোফোনে বেজে চলা ইউরোপীয় মিউজিকের মৃদু ধ্বনি মূর্ছিত করছে সময়। কয়েকজন ওয়েটার ড্রিঙ্কস নিয়ে পায়চারি করে চলেছে। উপস্থিত মানুষগুলোর মধ্যে অধিকাংশই চিনতে পারল আসমান। বাদশা কায়সারের কাছের লোক হিসেবে খবরাখবর রাখা হয়েছে বিস্তর। প্রথম সোফায় বসা
আলাউদ্দিন হিটচিমের অস্ত্রের মূল যোগদানদাতা। এ পাশে আছে পুত্র নাবিল কায়সার, যার সঙ্গে মিনিস্টারের সন্তান রায়হান। জানলার ধারে দাঁড়িয়ে সিগারেটে মনোযোগী সাইফের পরিচয়টা একটু ঘোলাটে। কালো জগতের অন্যতম নিয়ন্ত্রক সে, কেবি গ্রুপের সঙ্গে দহরম মহরম তাই ভালোই। তাছাড়াও কক্ষে অন্যান্য রমণী উপস্থিত রয়েছে, বাদশা কায়সারের বড় এবং মেজ মেয়ে, তাদের স্বামীরাও, এবং মানুষগুলো কায়সার পরিবারের অন্যদের থেকে আলাদা। নিতান্তই সাধারণ মানুষ হিসেবে তাদের চালিয়ে দেওয়া সম্ভব। আসমান ভেতরে প্রবেশ করতে সকলের দৃষ্টি আপতিত হলো তার গোটা পরিবারের উপর। বিস্ময়ে কারো কারো চোখ চড়ক গাছ অবস্থা, কেউ আবার নির্বিকার নাবিলের মতন বান্দা দৃষ্টি ফিরিয়েও নিয়েছে এক মুহূর্ত। যেই মাথা নেড়ে ভেতরে ঢুকে একদম এক পাশের সোফায় বসলো আসমান। চেনা পরিচিত কয়েকজন তার কাছে এলো, কিছু কথা বলে আবার বিদায়ও নিল। বাচ্চার বড় কন্যা এগুলো চিত্রলেখার পাশে বসে রাজ্যের গল্প করতেই থাকলো, যেন তারা কতদিনের সখী। মেয়েকেও আদর করতে ছাড়লো না। বেশ কিছুক্ষণ অতিবাহিত হওয়ার পর আসমানের ফোনে একটা মেসেজ এলো। 3 তলার 7 নম্বর কেবিনে এসো, তোমার অপেক্ষা করছি। পাশ থেকে চিত্র তা দেখলো। আসমান ফোন পকেটস্থ করে বলল, চলো। আমার যাওয়ার দরকার আছে, তুমি যাও, আমি এখানেই অপেক্ষা করছি আপুর সাথে। একবার চারিপাশে তাকালো আসমান। অনেক মানুষই রয়েছে এখানে। বাদশা কায়সারের বড় কন্যা মুখ বাড়িয়ে হেসে বললেন, আরে যাও যাও তুমি, আমি আছি ওর সঙ্গে। ঠিক আছে। ঝুঁকলো আসমান। চিত্রলেখা এবং মেঘ উভয়ের কপালে আদর ছুঁয়ে বিড়বিড় করে বলল, আমি দ্রুতই চলে আসব। মৃদু হাসলো চিত্র। মেঘ বাবার স্যুট খামচে ধরল, কিছুতেই যেতে দিতে রাজি নয়। তাকে কিছুটা জোর খাটিয়ে ছাড়িয়ে নিতে হলো। তারপর উল্টো ঘুরে শেষ একবার পিছনে তাকিয়ে রুমের বাইরে অদৃশ্য হলো আসমান। প্রায় মিনিট 20 পর ধীরে ধীরে রুমে মানুষ কমে আসতেই থাকলো। সকলেই নিচের ফ্লোরে নেমে যাচ্ছে। কোনো এক চলচ্চিত্রের কিংবদন্তি তুল্য অভিনেতা এসেছেন, তাকেই দেখার তোড়জোড়। নেহাতেই বেরসিক মানুষ বাদে সকলেই ছুটে গিয়েছে পর্দার মানুষটাকে বাস্তবে দেখার আশায়। বাদশা কায়সারের বড় কন্যা চিত্রর সাথে গল্পেই মত্ত। রেমান এবং কায়সার পরিবারের কেন্দ্রস্থলের দল বিষয় নিয়ে তার মাঝে কোনো বিভেদ দেখা গেল না। স্বাভাবিক মানুষই সে। কথাবার্তা যতটুকু বোঝা গেল, আসমানের নতুন জীবনের শুরুতে সে বেশ খুশি হয়েছে। বারবার মেঘের দিকে তাকাচ্ছিল মুগ্ধ দৃষ্টিতে। বিয়ে অনেক বছর আগে হলেও এখনো সন্তানের মুখ দেখা হয়নি, তাই হয়তো এমন টান। তারপর আমি তার কথার মাঝখানে স্বামী এলে কানে কানে কি ফিসফিসিয়ে করে কিছু বলতেই তড়া করে উঠে দাঁড়ালো। চিত্রর দিকে তাকিয়ে হেসে বলল সে, আমি একটু আসছি, কেমন? ঠিক আছে আপু। ওয়েটার, ওনাকে একটা অরেঞ্জ জুস দাও। নির্দেশ প্রদান করে স্বামীর সঙ্গে রুমের বাইরে চলে গেল সে। এতক্ষণ সে থাকায় এখানে ঠায় বসেছিল, কিন্তু এখন আর সে ইচ্ছে হচ্ছে না। আশেপাশে যে কয়েকজন উপস্থিত আছে সকলেই পুরুষ। কেমন একটা অস্বস্তি হচ্ছে হৃদয়। জুসে কয়েকটা চুমুক দিয়ে তাই উঠে পড়লো চিত্র নিজেও। মেয়েকে কোলে নিয়ে পা বাড়লো দরজার উদ্দেশ্যে। ফোন বেজে উঠলো। রিংটনের শব্দে তা তুলে কানে ধরলো। বেলাল রেমান ফোন করেছেন। তোমরা কত দূর? হ্যাঁ ড্যাড, এই তো কিছুক্ষণ পরেই। বলতে বলতে বেরোনোর পথে চিত্র অতর্কিতে মুখোমুখি হলো একজনের। খয়েরি স্যুটে আচ্ছাদিত ইটালিয়ানে হচ্ছে তির্যক হাসি ফুটলো তাকে লক্ষ্য করেই। Well, we meet again, sweetheart. সান্ড্রো, এতটুকু বলার সুযোগ হলো। এক ঝটকা নিজের ফোন হাতছাড়া হলো চিত্র। মেঝেতে পড়ে চুরমার হয়ে গেল তা। মস্তিষ্ক যেন বিদ্যুৎ খেলে গেল তার। তড়িৎ গতিতে বাইরের দিকে ছুট লাগাতে গেলে পেছনের থেকে হ্যাচকা টান খেল। Too slow, kitten? নাবিল কায়সার সম্পূর্ণ হতভম্ব হয়ে পড়ল চিত্র। সে কোনো প্রকার প্রতিক্রিয়া করার আগেই চন্দ্রর ক্ষিপ্রতায় আটকে গেল রুমের দরজা। সম্পূর্ণ আবদ্ধ হয়ে পড়ল কক্ষ। নিজের হৃদস্পন্দন আর অনুভব করতে পারছে না চিত্র। সে ফাঁদে পড়ে গেছে। মেঘকে বুকে চেপে পিছাতে থাকলো। রুমে বন্দি সে এবং গুটিকতক পুরুষ। কি হতে চলেছে তার সঙ্গে? নিশ্চয়ই ভালো কিছু নয়। সান্দ্রো বাঁকা হেসে ইটালিয়ানো কি যেন বিড়বিড় করলো, যার অর্থ চিত্র ব্যতীত কেউ বুঝলই না। আমি তো মেসেজ পেয়েছিলাম, খাসা একটা মাল আছে, তাই একটু দেখতে এলাম। এ তো মাল নয়, সাক্ষাৎ পরই দেখছি। আহ, ভাগ্য তোমাকে আমার দুয়ারেই আনলো। তাহলে শেষমেশ
শিশির করে উঠল চিত্রর। এখানে প্রত্যেকে নেশায় বুঁদ হয়ে রয়েছে। নয়নের ঘোলাটে দৃষ্টি আর জড়ানো কথাই সব ঘোষণা করে দিচ্ছে। সাহস না হারিয়ে জোরপূর্বক চিৎকার করে তাদের ভরকে দেওয়ার চেষ্টায় চালানো সে। খবরদার বলছি, আমাকে কিছু করার পরিণাম ভালো হবে না কিন্তু। কেন গো বুলবুলি, আমরা তোমাকে খুব সুখ দিব, চিন্তা করো না। দি মোর দি গ্রেটার এক্সপিরিয়েন্স। আসমান যদি জানতে পারে তাহলে আপনাদের একটা কেউ জীবিত ছাড়বে না। চিত্র দিকে এগোতে গিয়েও আসমানের নাম শুনে থমকে গেল নাবিল। স্পষ্ট তাকে ভাবতে লক্ষ্য করা গেল চিত্র তাকে আবারও ভরকে দেওয়ার আগে অবশ্য আলাউদ্দিনের অতর্কিতে পেছন থেকে চুল টেনে ধরল। তার ব্যথায় কুকড়ে গেল সে। মেয়ে মানুষ এত অবাধ্যতা কিসের? হ্যাঁ, সারা রাত আছে নাকি আমাদের কাছে? ছাড়ুন বলছি আমায়। ছাড়বো না, কি করবি রেমানের গোষ্ঠী? তীক্ষ্ণ চিৎকার করে কেঁদে উঠল মেঘ। যেন নিজের মায়ের বিপদটুকু সে আন্দাজ করতে পেরেছে। তাতে ভ্রু কুচকে ফেল নাবিল। এই জিনিসটা তো বিপদ। ওটাকে টেবিলে ফেলা। না, আমার মেঘ। আঁকড়ে ধরল মেঘকে চিত্র। নাবিল এবং আলাউদ্দিনের মতন দুজন শক্তিশালী পুরুষের সঙ্গে সে ঠিক পেরেই উঠল না। ধস্তাধস্তিতে ছিল তার পরিধানের বস্ত্র। খামচির দাগ পড়ল সুদর্শনার চেহারায়। তবুও নিজের সন্তানকে ছাড়তে রাজি নয়। চিৎকার করে কেঁদে চলেছে অবুঝ শেষও। আঁকড়ে রেখেছে মায়ের বুক। রুমের একমাত্র নিশ্চল সত্তার দিকে তাকালো চিত্র। সাইফ তখনও ওই একইভাবে জানালার কাছে দাঁড়িয়ে ধূমপান করে চলেছে। সাহায্যের আশায় তাকালেও পুরুষটি নিজের দৃষ্টি ফিরিয়ে নিল। বোঝা গেল কোনো সাহায্যই লাভ সম্ভব নয়। জোর করে মেয়েকে চিত্রর কাছ থেকে ছাড়িয়ে ফুড স্টলে টেবিলের উপর রাখা হলো। তোরা কি আদৌ মানুষ? জানোয়ার এক একটা। কেঁদে উঠে চিৎকার করতে চিত্রর মুখ চেপেই ধরল শান্ত। আশ্রে ফেললো তাকে সোফা। একটানে ছিঁড়ে ফেললো তার কাপড়। ঝরঝর করে অশ্রু ঝরতে লাগলো চিত্রর নয়ন বেয়ে। তবুও হার মানতে রাজি নয় সে। শান্তর তলপেটে হাঁটু দিয়ে আঘাত করে উঠল চিত্র। নিজের পরনের হিল জুতো খুলে সজোরে ছুঁড়ে দিল নাবিল আর আলাউদ্দিনের উপর। ছুট লাগালো ফুড স্টলের দিকে, কিন্তু পৌঁছানোর আগেই তার গোড়ালি চেপে ধরে হ্যাচকা টানে মাটিতে ফেলল নাবিল। চরচর করে উঠে এলো চিত্রর উপর, চেপে ধরল কঞ্চ। সরি, বেশি তেজ না তোর, এই তেজ মেটাচ্ছি আমি। পকেট থেকে লাইটার বের করে জ্বালালো নাবিল। তার উপর উত্তপ্ত সেই শিখাই ছুঁয়ে দিল চিত্রের চিবুকে। যন্ত্রণায় চিৎকার করে উঠল, চোখ ঠিকরে উপচে অশ্রু তার। কিন্তু যন্ত্রের মনে মায়া হয়। পুরুষ নামক নরক পিশাচগুলো তাতে অধিক আরো উত্তেজিত হয়। চিবুকে কালো দাগ ফেলে এগুলো গলায়। ক্ষুধার্ত পশুর মতনই হামলে পড়ল নাবিল। তার দল যোগ দিল আলাউদ্দিন মহাভোজে মত্ত শিকারীগণ। সম্ভ্রম হরণ। ঘটনাটিকে শুধুমাত্র এতটুকুতেই ব্যাখ্যা করা সম্ভব নয়। এক অমানবিক উপাখ্যানের রচনা, বিকৃত মানসিকতার সর্বোচ্চ স্তর। পুরুষ নামক জাতি সর্বকালের কুখ্যাত সেই লালসার প্রদর্শন যতটা বিভৎসভাবে করা সম্ভব যেন পরাশক্তিরাও এহেন কদর্যতা লক্ষ্য করে ভয় পেয়ে যায়। আকাশ বাতাস প্রকম্পিত হলো একজন মায়ের আর্তনাদে। রাতের তারারাও নিজেদের আভা বুঝিয়ে নত হলো এক নারীর দুর্বিষহ আবেদনের কাছে। এই কি ছিল প্রাপ্য? এই কি পরিণতি এই সৌন্দর্যের? সত্যিকার অর্থে সৌন্দর্যের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। মানবিকতা মানি চারিত্রিক লালসার কাছে সর্বদা মুখ থুবড়ে পড়ে। ক্রমশ নিজের শরীরের সমস্ত শক্তি লোপ পেল চিত্রর। আত্মরক্ষায় কিছু বিনাশও সে পারদর্শী হলো, কিছু প্রয়োগ করা সম্ভব হচ্ছে না এই হায়নাদের দলের সঙ্গে। শক্তির পার্থক্য অরেঞ্জ জুসের সাথে কিছু মিশ্রিত করে খাওয়ানো হয়েছে তাকে। শরীর তাই লড়াইয়ের বাসনা ত্যাগ করেছে। অবশ্য হয়েছে প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গ উপভোগে সুবিধা তাতে। চিত্রলেখা যে মুহূর্তে এই রুমে পা রেখেছে ঠিক ওই মুহূর্তে থেকে রচনা হয়েছে এই ষড়যন্ত্র। টেবিলের উপর ক্রন্দনত মেঘের চিৎকার ভেসে আসে কানে। সহস্র চেষ্টা সত্ত্বেও চিত্রর মাঝে বিন্দুমাত্র শক্তি এলো না ওঠার। সমস্ত শরীর তার রক্তাক্ত হয়ে যেভাবে পেরেছে সেভাবে নিজেদের নৃশংসতা জাহির করেছে। অ্যালকোহলে এবং লাস্যময়ী নারী দেহে সকলের মাঝে লুকায়িত দানবটিকে উন্মুক্ত করেছে। তারই বহিঃপ্রকাশ ঘটাতেই দ্বিধা করছে না কেউ। চিত্রর দুটি পা আঁকড়ে ধরল দুজন। দৃষ্টি ঝাপসা হওয়ায় আর দেখতেও পেল না সে কারা। রুমের এক পাশে দাঁড়িয়ে রঙ্গলীলা পর্যবেক্ষণ করে যাচ্ছে সাহেব। অংশ নেয়ার
থেকে দেখতেই বেশি ভালো লাগে তার, তাই তো দেখছে নীরবে। কিন্তু বাচ্চাটা শান্তি দিচ্ছে না। টেবিলে গড়াগড়ি দিয়ে আছড়ে পড়ছে, শক্ত মেঝেতে মাথা ফেটে রক্ত যাচ্ছে। চিৎকারে ডেকা দেয়। একটি নিঃশ্বাস ফেলে এগিয়ে গেল সাইফ। টেবিল থেকে তুলে নিল ফলকাটা ছুরি। হাঁটু মুড়ে বসলো কাঁদতে কাঁদতে, হাত পা ছুটতে থাকা মেঘের সামনে। ঠিক তক্ষুনি অতর্কিতে দরজাটা খুলে গেল। বাইরে থেকে লকের চাবি হাতে উক্কি দিল গাঢ় কালো মেকআপে সজ্জিত রাফা এবং পাশে রায়হান। এক মুহূর্ত অভ্যন্তরের দৃশ্য সকলকেই বিস্মিত করল। সোফার এদিকটায় মেঝেতে বিবস্ত্র ক্ষত বিক্ষিত ছিদ্র, আর তার পাশে ঘিরে আছে তিনটি নরপিশাচ। বিপরীত পাশে মেঝেতে ক্রন্দনরত রক্তস্নাত শিশু এবং তার ঘাতক সাইফ। এক নজর ভোজের দিকে তাকালো রায়হান। বাঁকা হাসি হেসে মুহূর্তে নিজের শার্টের কলার ঢিলা করতে করতে এগিয়ে গেল। তোমরা সবাই মজা নিচ্ছ আমাকে বাদেই, এ কেমন কথা? প্লিজ জয়েন। রাফা তাকিয়ে থাকলো প্রায় জ্ঞানহীন চিত্রর সঙ্গে। তার এক পলক চোখাচোখি হলো। একজন রমণী হয়ে অপর এক রমণীকে এই অবস্থায় সে ফেলে যাবে না নিশ্চয়ই। হায় চিত্র, তুই যে বড্ড সরল নিষ্পাপ। ক্রু হেসে বলে উঠল মস্তিষ্ক। রাফার ঠোঁটে বিস্তৃত হাসি দেখা গেল। মাথা কাত করে সে বলল, ওয়ান্ডারফুল, প্লিজ কন্টিনিউ। দরজা পুনরায় আটকে দিল সে। চিত্রর শুকিয়ে আসা চোখ বেয়ে এক ফোঁটা অবাধ্য অশ্রু গড়িয়ে নামলো। ঝাপসা নয়ন পর মুহূর্তেই দৃষ্টিপাত করলো তার নয়নের মনির উপর। সাইফ এক হাতে গলা চেপে ধরে রেখেছে মেঘকে। চকচকে লাল হয়ে আসা চেহারায় কেঁদে চলেছে ছোট্ট নিষ্পাপ সত্তা। বিন্দুমাত্র দয়া হলো না স্বয়ং শয়তানের। তীব্র গতিতে নেমে এলো ছুরি। অতঃপর ধপ করে মেঝেতে এলিয়ে পড়লো মেঘের ছোট্ট প্রাণহীন দেহ। দৃশ্যটি অবলোকন করলো জন্মযাত্রে। শুধুমাত্র মেঘ নয়, তার সঙ্গে সঙ্গে নিজেরও প্রাণ পাখি হারালো সে। বুঝে এলো চোখের পাতা। তার আগে দেখলো রক্তাক্ত ছুরি হাতে উঠে দাঁড়িয়েছে সাইফ। খুলে নিচ্ছে নিজের পোশাক। ওইটুকুই বদ্ধ দৃষ্টির মাঝে শুধু শুভ্র ওই মুখচ্ছবি এবং তার কোলে খিলখিল করে হাসতে থাকা রাজকন্যার অবয়ব ভেসে উঠল চিত্রলেখার। শেষ নিঃশ্বাস টানার পূর্বে বিড়বিড় করল, আমায় ক্ষমা করে দিও আসমান। তার প্রার্থনা জানোয়ারগুলো শুনতে পেল না। শুনবে কিভাবে? আপন জগতে ব্যস্ত তারা, ব্যস্ত চরম অবক্ষয়ের চূড়ান্ত পর্যায়ে প্রদর্শনে। স্বয়ং নরকও যেন ফ্রিকুচকে সেদিন প্রার্থনা করলো এদের জায়গা দেওয়ার মতন অপবিত্র সে যেন কোনোদিন না হয়। বাদশা কায়সারের সঙ্গে আলাপ শেষ করে হন্তদন্ত হয়ে বেরোলো আসমান। সত্যি বলতে মানুষটি তেমন কিছু চায়নি, শুধুমাত্র নবনিযুক্ত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কিছু ব্যাপার নিয়ে ঝামেলা সম্পর্কে পরামর্শ চেয়েছে। আসমান যতটুকু পেরেছে দিয়েছে। সম্পূর্ণ সময় তার অস্বস্তিতে কেটেছে কোনো এক অজানা কারণে। দ্রুত চিত্রর কাছে পৌঁছানোর প্রয়োজন। বেলাল রেহমান বেশ কয়েকবার তাকে ফোন দিয়েছে, টের পায়নি। ফোন দূরে সাইলেন্ট থাকার কারণেই বাদশা কায়সারের অপেক্ষা করতে করতে টেবিলের কাছে দাঁড়িয়ে চিত্রকে মেসেজই করছিল। ওই মুহূর্তে তিনি আসায় সেটা বেখেয়ালি টেবিলে রেখেই দূরের সোফায় বসে পড়েছিল। কেন ফোন করেছিলেন বিলাল এতবার? চিন্তা করে দ্রুত কলব্যাক করতে যেতেই তার পথ আটকে দাঁড়ালো কালো গ্রাউন্ড পরিহিত এক রমণী। তাকে দেখে আসমানের ভ্রু কুঞ্চিত হলো। ভুলে গেছো আমাকে? এই রমণীকে ভোলা সম্ভব? কোনোদিনও নয়। সে যা যা করেছে তাতে তার রাফা কায়সার নামটা আসমান মৃত্যুর আগ পর্যন্ত ভুলতে পারবে না। যদিও চিত্রর শান্ত নয়, সেই গ্লানি তার অনেকখানি কমে এসেছে, তবুও এই মুখটি দেখলেই তার অস্বস্তি হয়। আমার একটু তাড়া আছে রাফা ম্যাম, আপনি প্লিজ। আই মিসড ইউ সো মাচ। তাকে রীতিমতো উপেক্ষা করে এগিয়ে এসে সহসাই জড়িয়ে ধরল রাফা। নিজের মুখ গুজল আসমানের বুকে, দীর্ঘ প্রশ্বাস গ্রহণ করল। আই মিসড দিস সেন্ট। বিদ্যুৎ খেলে গেল আসমানের সর্বাঙ্গে। এক ঝটকায় সে রাফাকে দূরে সরল, নিজেকে নিয়ন্ত্রণ করলো বহু কষ্টে। ডোন্ট টাচ মি প্লিজ। ডোন্ট ইউ লাইক ইট? রাফার দৃষ্টিতে নিজের ধারালো দৃষ্টি মেলালো আসমান। তারপর কঠোর কণ্ঠে ঘোষণা করল, আই অনলি লাইক টু বি টাচড বাই মাই ওয়াইফ। রাফাকে তর্কের কোনো প্রকার সুযোগ না দিয়ে সে রীতিমতো ছুট লাগালো। বাধা প্রদান না করে তির্যক হাসি নিয়ে তার চলে যাওয়ার পথের পানে তাকিয়ে থাকলো রাফা। যাক, গিয়ে দেখুক, একটু বুঝুক নিজের অবস্থান। চিত্রকে যেখানে রেখে গিয়েছিল সেই রুমের কাছে এসে দরজা বন্ধ দেখে আসমান হতবিহ্বল হয়ে পড়লো। কি ব্যাপার?
আশেপাশে তাকালো, কেউ নেই। এমন তো হওয়ার কথা নয়। সব থেকে অশুভ চিন্তাটাই তার মাথায় এলো সর্বপ্রথম। এই জন্যই বেলাল রেমান এতবার কল করে দেননি তো। চট করেই ঝুঁকে জুতার সোলের ভেতর থেকে ছোট্ট একটা ফলযুক্ত ছুরি বের করলো আসমান। এখানে অস্ত্র নিয়ে আসা সম্ভব ছিল না, কিন্তু একেবারেই বেহুদা আসতে নারাজ ছিল সে। তাই এতটুকু ব্যবস্থা যদিও দীর্ঘদিন ব্যবহার না করায় অভ্যাস হয়েছে। তীক্ষ্ণ ফলাটি লকে ঢুকিয়েই সে কয়েকবার মোচড় দিল। তৃতীয়বারের চেষ্টায় সফল হলো। মৃদু ক্যাচ ধ্বনি তুলল দরজা খুলে যেতেই ভেতরে ঢুকলো। প্রথম দর্শনে নিজের চোখকে নিজেরই বিশ্বাস করে উঠতে পারল না সে। কয়েক সেকেন্ড সবে ভোজ সম্পূর্ণ করে সোফায় এলিয়ে রয়েছে হায়নাদের দল। মেঝেতে রক্ত গঙ্গায় ভাসছে আসমানের অর্ধাঙ্গিনী, অতি ভালোবাসার প্রেয়সীর বিধ্বস্ত মৃতদেহ। অপর পাশে গঙ্গা তৈরি না হলেও রক্তিম জমাটের পুকুর পাথর হয়ে থাকা ফ্যাকাশে বর্ণের ছোট্ট রাজকন্যা। আসমানের পৃথিবী এক ঝটকায় ঘুরিয়ে গেল। কাঁপতে থাকলো তার সর্বাঙ্গ। এই নিশ্চয়ই দুঃস্বপ্ন। এক্ষুনি ঘুম থেকে উঠবে সে, দেখতে পাবে চিত্রর পাশে সে শুয়ে আছে। ক্রিবে নিদ্রাচ্ছন্ন মেঘ, তাই না? হাঁটু ভেঙে থপ করে মেঝেতে বসে পড়ল আসমান। যখন কয়েক সেকেন্ড অতিবাহিত হওয়ার পরেও দুঃস্বপ্ন কাটল না, তখন তীব্র প্রকম্পনে শরীরটা তার ঝটকা খেতেই থাকলো অদ্ভুতভাবে। হামাগুড়ি দিয়ে সে এগিয়ে গেল অপ্রীতিগ্রস্তর ন্যায়। এক হাতে তুলল নিজের রাজকন্যার রক্তাক্ত দেহ। মেঘ, মামুনি আমার। পুতুল যেন, বিন্দুমাত্র নড়চড় নেই। ঝাঁকির সঙ্গে ছোট্ট ছোট হাত দুখানা দুলছে এদিক সেদিক, মাথাটা বাঁকা হয়ে ঝুলছে নিচের দিকে। ধীর গতিতে দৃষ্টি ফেরল আসমান পাশে। তার ভালোবাসার ধ্বংসস্তূপ মাত্র পড়ে আছে সামনে। কিছুই অবশিষ্ট নেই, কিচ্ছু না। একটি মাংস পিণ্ড শুধু। অঙ্গ প্রত্যঙ্গ খুলে এসেছে। এক হাতে মেঘকে জড়িয়ে চিত্রর কাছে এগোল, ঝুঁকলো। হায়নার দলের উপস্থিতি কোনো পরোয়া নেই তার নিকট। সে বিলীন আপন জগতে, কপালে কপাল ছোঁয়াল। চিত্র, আমার পৃথিবী, চোখ খোলো, আমি এসেছি। খুলবে না তার চিত্র, চোখ খুলবে না আর কোনো দিনও না। কেন খুলবে? কুলাঙ্গার স্বামীকে বরণের উদ্দেশ্যে? যে স্বামী জীবিত থাকার পরেও, উপস্থিত থাকার পরেও তাকে এমন নিষ্ঠুর পরিণতি বরণ করতে হলো তার উদ্দেশ্যে। তার বুকের উপর মেঘের দেহটি স্থাপন করে সরে গেল আসমান। এক ফোঁটা জল গড়ালো না তার নয়ন বেয়ে, উল্টো অধরে ফুটলো হাসি। হাসতে থাকলো সে পাগলের মতন। সেই হাসির শব্দে এলিয়ে পড়া হায়নাদের শরীরে কম্পন খেলে গেল। এ কেমন হাসি? কিসের হাসি? হাসতে হাসতে দৃষ্টি তুলে হায়না দলের দিকে তাকালো আসমান। হিম শীতল শিহরণ বয়ে গেল প্রত্যেকের শির দ্বারা চড়ে। নেশা কেটে গিয়েছে। কোনো তাণ্ডব লীলার সূত্রপাত ঘটিয়েছে যেন মাত্রই অনুভব করেছে। তাদের চাইতো ভয়ঙ্কর দানবের জন্ম দিয়েছে আজ নিজেদের অজান্তেই, যার নৃশংসতার অশরীরী হাসি আমন্ত্রণ জানিয়েছে পরাশক্তিদের। একদল সশস্ত্র লোক সহসায় প্রবেশ করলো রুমের ভেতর, নেতৃত্বে রাফা কায়সার। ফিরেও তাকালো না আসমান, শুধু ধীরে ধীরে উঠে দাঁড়ালো নিজের পায়ে। তাকে দাঁড়াতে দেখে ভরকে গিয়ে গার্ডরা বিনা কারণে পিছিয়ে গেল। লক্ষ্য করে আবারও হাসলো আসমান। বাদ ভেঙেছে আর চাঁদের হাসির। রচিত হতে চলেছে তার কলঙ্কের মহা উপাখ্যান। চিত্র, হুম? এই যে আমার হাতটা ধরলে, অমানিসার অভিশাপ থেকে দীপ্তিময় স্বপ্নপুরীতে টেনে আনলে, আর কখনো যাবে না তো? ও মা, কেন যাব? কখনো যাব না। মাঝপথে ছেড়ে দেওয়ার জন্য এই হাতটা ধরিনি আমি তুমি একসাথে থাকবো ইহজীবনের অন্তিম অধ্যায় পর্যন্ত। মাঝপথে তোমায় হারালে আমি দিশেহারা পথিক হয়ে যাব চিত্র, যার কোনো ঠিকানা নেই, কোনো উদ্দেশ্য নেই, বেনামি এক খোলস মাত্র। হবে না আসমান, কোনোদিনও হবে না। আমি তোমার পাশে আছি, থাকবো আজীবন। তুমি আমার কথা রাখলে না চিত্র, রাখলে না। হৃদয়ের বিনার বিরোধিতা করলো মস্তিষ্ক, জমালো বিতর্কের আসর। আবেগে হচ্ছিস কেন আসমান? চিত্র তার কথা রাখেনি, নাকি তুই রাখতে দিসনি? তুই না ওর স্বামী? কোথায় ছিলি তুই যখন ওই কুলাঙ্গারগুলো তোর ভালোবাসাকে খুবলে খুবলে খাচ্ছিল? কোথায় ছিলি তুই যখন তোর নয়নের মণিকে পাষাণের দল বিনাশ করেছে? তুই না কিলিং মেশিন। তোর প্রভাবে স্বয়ং কেবি অধিপতি যেখানে তটস্থ,
সেখানে তুই সামান্যতম ক্ষমতার প্রদর্শনটুকু করতে পারলি না। কথা দিয়েছিলি না সারা জীবন রক্ষা করবি, সকল ঝড় ঝাপটা থেকে পরিবারকে আগলে রাখবি, তলোয়ার হয়ে লড়বি, ঢাল হয়ে বাঁচবি। তুই নিজের কথা রেখেছিস। আসল কুলাঙ্গার তো তুই আসমান, একটা কাপুরুষ। চিন্তা এবং অনুভূতির দৈরথে থরথর করে কাঁপতে থাকলো আসমানের সর্বাঙ্গ। সত্যিই তো সব দোষ তো তারই, যা হয়েছে তার জন্যই তো হয়েছে। সে নিজেই পরিবারকে এখানে নিয়ে এসেছে, বিশ্বাস করেছিল সে ওই পাষণ্ডগুলোকে। কিন্তু অমানুষ কখনো বিশ্বাসের মর্যাদা রাখতে পারেই না। এই পাঠ জীবন তাকে আরো একবার নতুন করে পড়ালো। কেউ কিছু বুঝে ওঠার আগে আসমান ছট করে পিছনে ফিরল। রীতিমতো বিদ্যুৎ গতিতে অগ্রসর হয়ে একজন গার্ডের কণ্ঠনালী চেপে ধরে আশ্রয় ফেলল মেঝেতে। তার অতর্কিত আক্রমণে হতবিহ্বল গার্ডরা মোকাবেলা করার প্রস্তুতি নেওয়ার আগে পূর্বেই হোলস্টার থেকে চেনে নিল পিস্তল। সহসায় তাক করলো সোফার দিকে, উদ্দেশ্য হানার দলেদের। কম্পন খেলে গেল সকলের মাঝে। আসমান গুলি ছুটতেই সে যেভাবে পারল ছিটকে গেল দূরে। পাশে দাঁড়ানো রাফা দ্রুত প্রতিক্রিয়ায় নিজের হিল পরিহিত পায়ে জোর আঘাত হেনে আসমানের হাত থেকে পিস্তল ছিটকে ফেলে দূরে। ইশারায় সকলকে বেরিয়ে যেতে আহ্বান করল। আসমানকে চারপাশ থেকে সকল গার্ডগুলো মিলে চেপে ধরলো, দুজন হাত, দুজন পিঠ এবং কোমর, যেন হিংস্র জন্তুকে জোরপূর্বক বাঁধনে আবদ্ধ করার প্রচেষ্টা। হায়নাগুলো একে একে ত্যাগ করলো কক্ষ। রয়ে গেল শুধু মাত্র নাবিল। শার্টের বোতাম আটকে নিয়ে সে রাফার পাশে এগোল। আসমান ততক্ষণে ঝটকা দিয়ে উঠেছে। তার অতি মানবীয় শক্তির সঙ্গে পেরে উঠছে না কেউ। এমন মৃত্যু রচিত হবে যে জাহান্নামও তোদের জায়গা দেবে না। এর নিশ্চয়ক হব আমি, এটা আসমানের ওয়াদা। না চাইতেও শিউরে উঠল নাবিল। আসমান তার দিকে এগোতে চাইলেও একজন গার্ড হুট করে একটি টিজার বের করলো, চেপে ধরলো আসমানের ঘাড়ে। দৃশ্যমানভাবে কয়েকটি বৈদ্যুতিক ঝটকায় খেলো শরীরে। অতঃপর মুষড়ে পড়ল আসমান। মেঝেতে লুটিয়ে পড়ল শরীর, তবুও জ্ঞান হারাতে নাড়াচ্ছে। উভয় হাত মেঝেতে খামচে ধরেছে, তার দাঁত দিয়ে জিহ্বা কামড়ে রক্ত বের করে ফেলেছে, যেন মস্তিষ্ক স্থবির হয়েও না হয়ে পড়ে। যে কোনো মূল্যে তাকে সজাগ থাকতেই হবে। পারছে না সে, হৃদয় নিংড়ে আসছে, অশ্রু ঠিকটে বেরোতে চাইছে, দমন করে রেখেছে সর্বশক্তি দিয়ে। দৃষ্টিতে ভাসছে প্রেয়সী এবং রাজকন্যার একান্ত মুহূর্তের প্রতিচ্ছবি। পিঠের উপর পা রেখে তাকে মেঝেতে ঠেসে ধরা হয়েছে। ছটফট করে ভাঙা কণ্ঠে চিৎকার চললাম, আমার নিষ্পাপ বাচ্চাটা কি দোষ করেছিল? ওকে কেন মারলি? যদিও উত্তর করার প্রয়োজন নেই, তবুও খানিক অস্বস্তি নিয়ে নিজেকে যথাযথ প্রমাণ করতে নাবিল বলেই বসল, আমি নাকি ওই সাইকোপ্যাথটা। শাট আপ। রাফার ধমকে কাছুমাচু হয়ে পড়ল সদ্য আনন্দ উপভোগরত কায়সার পোস্র। এক মুহূর্তে নীরবতা ছেদ করলো ভারী পদশব্দ। সকলে ঘুরে চাইলো। ততক্ষণে লোহার শিকলের সাহায্যে আসমানের উভয় হাত বেঁধে ফেলা হয়েছে পিছ মোড়া করে। ঝাপসা দৃষ্টিতে সে তাকালো। ভেতরে প্রবেশ করলেন বাদশা, কায়সার এবং আকাশ। নির্লিপ্ত তার দৃষ্টি, এক নজর সমস্ত রুমে চোখ বুলিয়ে একটি মাত্র দীর্ঘশ্বাস নির্গত হলো তার বক্ষ থেকে। সব কি? বাবা, আমি এসব নষ্টামি করতে পার্টি দেইনি নাবিল। সবার সামনে সজোরে নাবিলের গালে চর বসালেন বাদশা। তাতে আকাশ ব্যতীত উপস্থিত সকলেই হতবাক হয়ে পড়ল। নিজের গাল চেপে ধরে নিঃশব্দে মেঝের দিকে তাকিয়ে রইল নাবিল। বাদশা আরো একবার দীর্ঘ প্রশ্বাস গ্রহণ করলেন, নিজের মেয়ের দিকে চাইলেন, অতঃপর দৃষ্টিপাত ঘটালেন মেঝেতে আবদ্ধ আসমানের উপর। এক মুহূর্তের জন্য আসমানের কৃষ্ণ গহ্বরের দৃষ্টিতে জল আশার ক্ষীণ আভার প্রজ্বলন ঘটল। কাকে নির্বাচন করবেন বাদশা? হায় রে মানুষ, জানে খড়ের টুকরো আঁকড়ে ধরলে ঢেউয়ের তোর থেকে বাঁচবে না, তবুও ধরে জীবনের আশায়। ইচ্ছকম্পিত কণ্ঠে বাদশা যেন রায় ঘোষণা করলেন। কেবি গ্রুপের সঙ্গে বেমানির পরিণাম কি হতে পারে সেটা সবাইকে বুঝিয়ে দেয়া হোক। কেউ রেহাই পাবে না, হোক সে রক্তের সম্পর্ক কিংবা ক্ষমতাধর কিলিং মেশিন। কৃষ্ণ গহ্বরের গভীর অমানিসার প্রলেপ পড়ল। হিমালয়ের শীতলতা ছেয়ে গেল সমস্ত অস্তিত্বকে।
বাদশাহ দৃষ্টিপাত করল না, উল্টো ঘুরলেন, আকাশের অনুসরণে বেরিয়ে গেলেন রুম থেকে। রুম নয়, কবর। বাদশাহ বেরিয়ে যেতে এক ঝটকায় উঠে পড়ল আসমান। হাত বাঁধা থাকা সত্ত্বেও তার সঙ্গে পেরে উঠতে হিমশিম খেতে হচ্ছে সকলকে। এই দুইজন গার্ড পাশে ছিটকে পড়ল, নিজের পা দিয়ে এক নজনের পায়ে সজোরে লাথি হেঁকে উঠতে গেলেই বুকে জোরে ধাক্কায় চিত হয়ে মেঝেতে পড়ল। দৃষ্টি মেলে চাইতেই রাফার মুখখানি নজরে এলো। গাঢ় লাল লিপস্টিকে রাঙানো ঠোঁটে লেগে রয়েছে তির্যক হাসি। কিছু বুঝতেই পারল না আসমান। এর আগেই একটি লোহার দণ্ড দিয়ে আঘাত হানল তার বুকে। কুকড়ে গেল আসমানের সমস্ত শরীর, শিরা উপশিরা যন্ত্রণার প্রবাহ ছড়িয়ে পড়ল, নিঃশ্বাস অবরুদ্ধ হয়ে এলো সম্পূর্ণ। আসমানের 4 হাত পা আবদ্ধ করা হলো। আরও একদল গার্ড যোগ দিল পূর্ববর্তীদের সাথে। একপাশের দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে নাটক দেখতে থাকলো নাবিল। অন্যদিকে কার্যক্রমের নেতৃত্ব নিজের হাতে তুলে নিল রাফা। আসমানের নড়াচড়া সম্পূর্ণ রুদ্ধ হয়েছে নিশ্চিত করে ঝুঁকলো, একটানে খুলে ফেললো শার্টের বোতামগুলো। উন্মুক্ত শুভ্র প্রশস্ত বক্ষে দৃষ্টিপাত করলো লোভাতুর হয়ে। তার হাত বয়ে চলল বুকে, কোমল ত্বকের উপর ধারালো নখ আঁকিবুকি কেটে চলল সন্তুষ্ট হয়ে। ঘৃণায় গা গুলিয়ে উঠল আসমানের। বারবার ঝটকা দিয়ে উঠল, কিন্তু নড়াচড়ার কোনো সুযোগ অবশিষ্ট নেই। শরীর ছেড়ে আসছে ধীরে ধীরে, কেমন অবশ শীতলতা ছড়িয়ে পড়েছে প্রত্যেকটি দেহকোষে। বেঁচে থেকে লাভ কি? কাদের জন্য বাঁচবে? কি করবে? মস্তিষ্কের সাথে সাথে হৃদয়ও শ্রিয়মান হয়ে পড়ল। একজন গার্ড হাতে পিস্তল তুললেও ইশারায় মানা করল রাফা। ঠক ঠক শব্দ তুলে হেঁটে আসা আসমানের মাথার কাছে হাত বুলিয়ে আনলো, মসৃণ চুলে স্পর্শ করে চোখের পাতা, নাক, ঠোঁট তৃপ্তি ভরে। আগেই বলেছিলাম আমার কথা শুনলে না, পরনারীতে আসক্ত হলে। ফ্রি কুচকে ফেললো আসমান, কিন্তু কিছু বলার সুযোগ পেল না। ছোটে আঙ্গুল চেপে বসেছে রাফার। সর্বশক্তি দিয়ে ঠেকাতে হলো শারীরিক আগ্রাসন। যে জিনিস আমি পাইনি তা এই ব্রহ্মাণ্ডে আর কারো লাভ করার অধিকার নেই। অতঃপর উপস্থিত পিশাচগুলো পর্যন্ত নাড়িয়ে দিল রাফার কার্যক্রমকে। তার 4 ইঞ্চি হিল ঢুকে পড়ল আসমানের মুখের ভেতর, একেবারেই কণ্ঠনালী পর্যন্ত ঠেকল তা। ছটফট করে উঠল শরীর, ছাড়াতে চাইলেও সম্ভব হলো না। রাফার টকটকে ঠোঁটের কুটিল হাসি এবং দৃষ্টির পাশবিকতা যন্ত্রণাকে চরম সীমায় নিয়ে ঠেকালো। হোয়াট আ প্রিটি লিটল ফেস ইউ হ্যাভ। তারপর সেই কলঙ্কের আখ্যান। জোর দিয়ে একবার এদিক তো আরেকবার ওই দিক নাড়ল জুতো। কোমল ত্বক খুব বেশি টান সহ্য করতে সক্ষম হলো না। কয়েকবার প্রচেষ্টাতেই চিরচির করে ফেরে এলো রক্তের বন্যা তুলে। মাত্রাতিরিক্ত বেদনা রূপান্তরিত হয়েছে অনুভূতিহীনতায়। মুখে নিজ রক্তের স্বাদ টের পেল আসমান। কণ্ঠনালী বেয়ে উষ্ণ তরল নেমে এলো পাকস্থলীতে। ছুঁড়ে ফেলার কোনো উপায় নেই, শুধু গোঙানি। এ কি তীব্র আক্রোশ, কি মহৎ বেদনা। 10 মিনিট সময় নিল বিকৃত মস্তিষ্কের অধিকারিণী। আসমানের দৈহিক অবয়বের সর্বনাশ করে ছেড়েছে সে। প্রিয় পুতুলটি সে পায়নি, আরেকজনকে ভোগ করতে দেবে কেন? খুব ক্ষীণভাবে ওঠানামা করছে আসমানের বুক। রক্তাক্ত সর্বাঙ্গ, ক্ষতবিক্ষত চেহারা, বুক পেট রেহাই দেয়নি তাকে এক বিন্দুও। জ্ঞান হারিয়েছে কিছুক্ষণ পূর্বেই, তবুও যেন সজাগ তার শ্রবণ ইন্দ্রিয়। গম গম করছে নাবিলের মৃদু কণ্ঠস্বর শোনা যাচ্ছে, গার্ডদের সঙ্গে কথা বলছে। মরেছে? এখনো না। শালা কই মাছের প্রাণ দেখছি। যে অবস্থা তাতে টিকবে না। সবগুলোকে বস্তায় ভরে নর্দমায় ফেলে আয়। করবো, দেখবো না। এত কষ্ট করার দরকার কি? আমার এত ঠেকা পড়েনি, মাথা ধরেছে। রেস্ট করবো, যা বলেছি তোরা তাই কর, যা। নাবিলের কথায় সম্মতি জানালো সকলে। বস্তায় ভরা হলো গোটা পরিবারকে। গাড়িতে করে কনভেনশন হল থেকে বেরিয়ে চলে গেল সড়ক বেয়ে। বিশাল সুয়ারেজের ঢাকনা খুলে থাপ্পাস করে ফেলে দিয়ে ঢাকনা চাপিয়ে নিজেদের মিশন সমাপ্ত করলো তারা। এখনো বিশ্বাস করতে পারছে না স্বয়ং আসমানের কাহিনীর সমাপ্তি ঘটেছে।
কিন্তু তারা কি আর বিন্দুমাত্র ধারণা করেছিল অদূরে আধারে আড়ালকৃত একটি গাড়িতে এক রমণী এবং তার 3 জন বডিগার্ড অপেক্ষারত। শকুনের দৃষ্টি নিক্ষেপ করে রেখেছে তাদের কার্যক্রমে। প্রস্থান করতেই সেই গাড়ির দরজা খুলে বেরিয়ে এলো চারুলতা। নির্দেশ দেওয়ার আগে বডিগার্ড 3 জন লেগে পড়লো কাজে। ঢাকনা তুলে ফেললো, কোমরে সেফটি রোপ বেঁধে দুজনই নেমে পড়লো নিচে। বহু সাধনার পর বস্তাটা উদ্ধার করে উপরে ঠেলে দিল। বাদামি বর্ণের পেটের গুচ্ছ বেয়ে চুইয়ে পড়া রক্তধারা লক্ষ্য করে নিজেকে সামনে রাখতে ব্যর্থ হলো চারুলতা। হাঁটু ভেঙে বসে পড়লো সড়কে। নয়ন বেয়ে বইতে আরম্ভ করলো অশ্রুধারা। 1 সপ্তাহ পর ধপাস করে ফ্লোরে আছড়ে পড়লো কাচের শো পিসগুলো। ঝরঝর করে ভেঙে কাচ ছড়িয়ে পড়লো চারিপাশে। তবু নির্বিকার বাদশা কায়সার এক মনে চায়ের কাপে চুমুক দিয়ে চলেছেন তিনি। পাশের টেবিলে হাঁটু তুলে বসে নিজের লম্বাটে নখসমূহ সযত্নে রঙিন নেল পলিশে সাজিয়ে তুলছে রাফা। বিন্দুমাত্র প্রক্ষেপ নেই তাদের চলমান তাণ্ডবে। আসমান ভাই মরতে পারে না, আমি বিশ্বাস করি না। নিহাদের শক্তিশালী কণ্ঠস্বর প্রতিধ্বনি হলো দেয়ালে দেয়ালে। আবারও কাঁচ ভাঙার শব্দ। এবার হাত দিয়েছে ফুলদানিতে। স্টাফ দুজন জোরপূর্বক তাকে ঠেকালো। নিজের মাথা দুহাতে চেপে ধরে ঝাঁকি দিয়ে নিহাদ বিড়বিড় করল, ইউ আর লাইং আরন্ট ইউ? হোয়াই শুড উই? নেইল পলিশের প্রলেপে ফু দিয়ে পাল্টা প্রশ্ন ছিল রাফা। এক নজর তার দিকে চেয়ে ফিউ কুচকে বাদশার পানে ফিরল নিহাদ। স্যার প্লিজ বলুন যে সব মিথ্যা। আসমান ভাই আসমান ভাইকে ছাড়া এগোতে শেখো বাচ্চা, তার জায়গাটা তো তোমাকে নিতে হবে, বলো। ফ্যালফ্যাল করে চেয়ে থাকলো নিহাদ। সর্বাঙ্গ জুড়ে কম্পন খেলে গেল তার। বুকের ভেতর ছন্দ থেমেছে, বিষাদের শৃঙ্খলে আবদ্ধ, অবশ হয়ে আসছে শরীর। বাদশাহ কাপ রেখে উঠলেন, পরিধানের সুট ঠিকঠাক করে নিয়ে এক নজর দেখলেন নিহাদকে। বিলাপে অহেতু সময় নষ্ট না করে রিপোর্টে মনোযোগ দাও। যা যাওয়ার গিয়েছে, মৃত কখনো ফিরে আসে না। শেষ বাক্যটি গোত্তা খেলো কণ্ঠকুহরে। বাদশাহ প্রস্থান করলেও তার কথার রেশ যেন রয়ে গেল বায়ুতে। আসমান মৃত শব্দ দুটি একত্রিত হতেই হাঁটুর জোর হারিয়ে ফেল নিহাদ। মেঝেতে আছড়ে পড়লো, উভয় বাহু ঠেকলো শক্ত টাইলসে। চপচপ করে গড়াতে থাকলো অশ্রুকণা। একের পর এক বিন্দু বিন্দু থেকে আরম্ভ করে সিন্দুর সূত্রপাত। তার জীবনের একমাত্র কাছের মানুষটি, পরিবার বলে সম্বোধন করার মতো মানুষটি, তাকে গড়ে তোলা মানুষটি আর নেই। কিভাবে মেনে নেবে সে? ডুকরে কেঁদে উঠল। এত বড় ধারা ছেলে বাচ্চাদের মতন শব্দ করে কাঁদছে। পরোয়া করল না এমন মন্তব্যের। এক নজর ক্রন্দনরত অবয়বে বিরক্তি দৃষ্টি ফেলে উঠে গেল রাফা। দূরে চলে গেলেও নিহাদের আর্তনাদ থামলো না, বাঁচতে থাকলো তার কানে। কেঁদেই যাচ্ছে, চোখের পানি বুক ভেসেছে, তবুও বাঁধ ভাঙা এই বিরহের অশ্রু আজ থামবার নয়। ভবনের স্টাফরাও দুঃখী নয়নে চেয়ে থাকলো কাঁদতে থাকা ছেলেটির ভেঙে পড়া অবয়বের দিকে। 3 মাস পর ইতালি, রোম। হাসপাতালের কেবিনটা সম্পূর্ণ শূন্যতায় মোড়া। বায়ুতে মিশ্রিত ওষুধের ঘ্রাণ। জানালা দিয়ে বাইরের ইচ্ছেও শীতল প্রবাহ প্রবেশ করেছে। হার্টবিট, মনিটরের পিপ পিপ শব্দ নৈশব্দ ছেদ করে রেখেছে। এক পাশের সোফায় সোজা হয়ে বসে আছে চারুলতা। তার দৃষ্টি আপতিত। বিছানায় বালিশে হেলান দিয়ে বসে আছে আসমান। হাসপাতালের শুভ্র পোশাকে শরীরে জড়ানো ফাঁকে ফাঁকে উকি দিচ্ছে ব্যান্ডেজের বাঁধন। চেহারা আবৃত মাস্কে যদিও দেখা যাচ্ছে না চারুলতার অন্তরালে থাকা গাঢ় সেলাইয়ের দাগ সম্পর্কে অবগত। এক কলঙ্ক সহসাই ছেয়ে ফেলেছে চাঁদের টুকরোকে, জন্ম দিয়েছে এক অনুভূতিহীন পাথরের। প্রায় 2.5 মাসের দীর্ঘ কোমায় ছিল আসমান। তার প্রাণ বাঁচানো সম্ভব হবে স্বয়ং ইটালিয়ান ডাক্তাররাও কল্পনাই করতে পারেনি, কিন্তু বেঁচে গিয়েছে আসমান। দুর্ভাগ্য নাকি সৌভাগ্য? সৃষ্টিকর্তার আশীর্বাদ নাকি অভিশাপ? কি ধরে নেওয়া যায় ব্যাপারটিকে? প্রথম দিন নিজের চেহারায় আয়নায় দেখে তৎক্ষণাৎ ভেঙে ফেলেছে আসমান। পরদিন সম্পূর্ণ অনুভূতি শূন্য, প্রজ্বলিত কৃষ্ণ গহ্বরযুক্ত দৃষ্টি হারিয়েছে তৃপ্তি। তাতে ছেয়ে গিয়েছে হিমালয়ের শীতলতা। মানুষের শরীর নয়, যেন একটি ভাস্কর্য মাত্র। কথা বলেনি একটিও, গভীর কণ্ঠস্বর মিলিয়েছে অজানায়। পুতুল মাত্র তার অস্তিত্ব। এভাবেই কেটেছে শেষ কয়েকদিন। চারুলতা নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছে না আর। এই যাতনা তার সহ্য হচ্ছে না। চোখের সামনে নিজের আপুকে হারিয়েছে ছোট নিষ্পাপ শিশুটিও। দেখেছে নিজের না চাইতেও হয়ে যাওয়া ভালোবাসার মানুষকে পাথর হয়ে যেতে। এরপর এই কি সমাপ্তি?
নাকি এক নতুন সূচনা? সামান্যতম নড়চড় নেই আসমানের মাঝে। এক দৃষ্টে তাকিয়ে আছে সম্মুখের দেয়ালের দিকে। কিছুই নেই সেখানে, তবুও তাতে নির্বিকার দৃষ্টিপাত, নিঃশ্বাস প্রশ্বাস ক্ষীণ। কবজির ক্যানোলা পুষ্টির আদান প্রদান ঘটছে কেঞ্চে। চারুলতা নিশ্চিত এখানে বিস্ফোরণ ঘটলেও আসমান কখনো সামান্য মাথা কাত করেও তাকাবে না। বাংলাদেশে থেকে মুমূর্ষ অবস্থায় তাকে আনা হয়েছিল ইতালির রোমে। চলেছে দীর্ঘ চিকিৎসা, অতঃপর জন্ম নিয়েছে এক অনুভূতিহীন পাথর। দীর্ঘক্ষণ ধরে জানালার নিকট দাঁড়িয়ে থাকা বিলাল রেমান পেছনে ফিরে ঘুরে এলেন বিছানার কাছে। আসমানের কাঁধে একটি হাত রাখতে চাইলে রাখলেন না, গুটিয়ে নিলেন। এক নজর চারুর সঙ্গে দৃষ্টি মিলিয়ে মৃদু কণ্ঠে বিড়বিড় করলেন, আমি তোমাকে দত্তক নিচ্ছি। তোমার পরিচয় হবে নীলাদ্রি রিমান নীল, আমার বড় ছেলে। তোমার কোনো আপত্তি আছে? নীরব আসমান, সামান্যতম নড়চড় নেই অবয়বে। তাতে একটি দীর্ঘশ্বাস ফেলে বিলাল অপেক্ষা করলেন। কণ্ঠ ধরে এলো তার, অত্যন্ত আবেগিত কণ্ঠে শুধালেন, কি চাও তুমি আসমান? হুট করে অবিশ্বাস্য ঘটনাটি ঘটল। মাথা ঘুরিয়ে তাকালো আসমান, যন্ত্রের মতন। তার দৃষ্টি নিগড়তা অন্তরকে নাড়িয়ে দিল। শোষণীয় কৃষ্ণ গহ্বর ঘূর্ণিপাক তুল্য চাহনিতে। না চাইতো শির দাঁড়াবে শীতল শিহরণ বয়ে যেতে অনুভব করলো চারু। এ কোন আসমান? মহাপ্রলয়। ওই কণ্ঠস্বরের অশরীর প্রভাবে প্রকম্পন খেলে গেল মানব ভিত্তিতে। অদ্ভুতভাবে রোমের প্রকৃতিও যেন অশান্ত ঝড়ের আগমন ঘোষণা করলো তৎক্ষণাৎ বিকট বজ্রপাতের সঙ্গে। তার প্রজ্বলিত চমকানি প্রতিফলিত হলো আসমানের অবয়ব। বিস্ফোরিত নয়নে চেয়ে রইল চারুলতা এবং বেলাল। এ কোনো মানব নয়, এক রুদ্রচিক্ত বিভীষিকা। উপন্যাসের অন্তিম পাতা উল্টেছে, সমাপ্তি টানা হয়েছে এক বিভীষিকাময় উপাখ্যানের। বর্তমানে নিজেকেই নিজের মাঝে অনুভব করতে ব্যর্থ হলো রোজা। নিজের বুকটা শূন্যতায় পরিপূর্ণ। অনানশ্রু ফুরিয়েছে আরও আগে। শুধুমাত্র বিষাদীয় এক আবেগ ঘিরে রেখেছে চারিপাশ। এক হিম শীতলতার শৃঙ্খল আবদ্ধ করে ফেলেছে তাকে চারিদিক থেকে। বিছানায় 2 ঘন্টা যাবৎ এপাশ ওপাশ করে অনিদ্রা নামক সুখ পাখির দেখা মিলবে না আজ। পাশে চারুলতা কিছুক্ষণ আগেই ঘুমিয়েছে। কতটা বেদনা চাপা দিয়ে রেখেছে মেয়েটা নিজের মাঝে। নিজের বোনকে হারানো, পরিবার হারানো, ভালোবাসার মানুষটার যন্ত্রণাদায়ক আখ্যান, সেও কি কম সয়েছে জীবনে? আস্তে করে বিছানা ছেড়ে উঠল রোজা। নিঃশব্দে গুটি গুটি পায়ে এলো কিচেনে। ফ্রিজ থেকে ঠান্ডা এক পানির বোতল নিল, গ্লাসে ঢেলে তাতে ঠুসলো বরফ কুচি। ঢকঢক করে এক নিঃশ্বাসে সাবার করলো সবটুকু। কণ্ঠনালী শীতলতা অবশ হয়ে এলো যেন, তবুও শান্তি মিলল না। ঠাস করে গ্লাসটা কাউন্টারে রাখতেই কাঁপতে থাকলো দেহ। পারছে না সে আর সহ্য করতে। একটু কাঁদলে ভালো হতো, কিন্তু চোখের পানিও যে ফুরিয়ে এসেছে। কিভাবে এতটা নিষ্ঠুর হতে পারে কারো ভাগ্য? যখন কেড়ে নিতেই হবে তখন সুখে থাকা স্বপ্নটুকু কেন দেখালো? বেশ তো ছিল আসমান, অনুভূতিহীন, পারিবারিক বন্ধন শূন্য, একলা, আধারে আসক্ত, নিশাচর হয়ে অতর্কিতে সেই জীবনে ঘূর্ণিপাক হয়ে আগমন ঘটে চিত্রলেখা। আর বর্ণহীন অস্তিত্বে মাখিয়ে দেয় সে আপন অনুভূতির রং। এক নতুন পথ চলা, অন্ধকার ছেড়ে সুখের রশ্মিতে বাঁচতে চাওয়া, কিছু না থাকা থেকেও এক লহমায় গোটা এক পৃথিবী সমতুল্য সুখ পাওয়া। ভালোবাসার চিহ্নের আগমন, তাকে ঘিরে সজ্জিত সকল দায়িত্ব, ভালোবাসার দেয়াল। তারপর এক প্রলয়ঙ্কারী ঝড়ে সব শেষ। এলোমেলো লঞ্চভঞ্জ জীবন, নিঃস্ব অস্তিত্ব, রিক্ত পৃথিবী। খুব কি প্রয়োজন ছিল এমন খেল খেলার? নিজের জীবনে যন্ত্রণার কথা রোজা কি স্মরণ করবে? দানবরূপী ভগ্ন মানবের আখ্যান তাকে আন্দোলিত করে তুলেছে বিষাদে। প্রথম দেখায় যাকে নর পিশাচ ভেবেছিল, যার নৃশংসতার ক্ষণে ক্ষণে বুক কেঁপে উঠেছিল, আজ মনে হচ্ছে বড্ড কম করে ফেলেছে সে। এইটুকু নিষ্ঠুরতা যথেষ্ট নয়। মানুষের খোলসে আবৃত পশুগুলোকে এত সহজে নিস্তার দেওয়া উচিত হয়নি। মৃত্যু মানেই তো মুক্তি। জগতের সব থেকে যন্ত্রণাদায়ক মৃত্যু পশুগুলোর জন্য যথেষ্ট নয়। পশু কেন বলছে তাদের? এতে তো পশুদেরও অপমান করা হচ্ছে। পশুরাও তো কখনো মানুষের মতন এতটা পাশবিক হয় না। নিজের প্রজাতিকে বিপদাপন্ন করে না। আর এই মানুষ নাকি সৃষ্টির সেরা জীব? এরা আসলে মানুষই নয়, এরা জাগতিক কোনো প্রাণী, জড়বস্তু কিংবা
বৈজ্ঞানিক উপাদানের কাতারেও পড়ে না। জাহান্নামও এদের দেখলে ঘৃণায় মুখ ফিরিয়ে নেবে। মুখে ঠান্ডা পানি ছাপড়া দিয়ে নিজেকে সামান্য শান্ত করলো রোজা। তারপর এগুলো রুমের দিকে, কিন্তু ফিরতে ইচ্ছে হচ্ছে না। অবাধ্য এই হৃদয় অস্বস্তিতে ছেয়েছে। আনমনেই তাকালো 2 তলায় গাঢ় আধারে মোড়া পিশাচের আস্তানায়। আদৌ কি পিশাচ সে? কোনোদিনও নয়। সিঁড়ি বেয়ে উঠতে লাগলো রোজা। জানে কিছুই করার নেই, তবুও তাকে টেনে নিচ্ছে এক অদ্ভুত আকর্ষণ। ধীরপায়ে আসমানের রুমের কাছে পৌঁছালো। ঠিক তখনই টের পেল শূন্যতা নয়, বরং অস্তিত্ব রয়েছে মানুষের। আসমান ফিরে এসেছে সে। আসমানের রুমের সামনে থমকে পড়লো রোজা। হালকা চাপানো দরজা ওপাশ থেকে গিটারের মৃদু তরঙ্গ ভেসে আসছে। তাকের পাশে জিনিসটা অস্তিত্ব লক্ষ্য করেছিল সে আগেও, কিন্তু কখনো আসমানকে বাজাতে খেয়াল করেনি। হয়তো চিত্র তাকে শিখিয়েছিল, কিন্তু বর্তমানে তা পরিত্যাগ করেছে। তাই প্রবল আগ্রহ হওয়া সত্ত্বেও কোনোদিন বলা হয়ে ওঠেনি সে আসমানের কণ্ঠে গান শুনতে চায়। আজ না বললেও তার সেই ইচ্ছে পূরণ হয়ে গেল। মৃদু কর্ডের সুরের সঙ্গে এক গভীর কণ্ঠের উদ্গীরণ চারিপাশে এক লহমায় অজানা আবেশে পরিপূর্ণ করে তুলল। নিজের জায়গায় জমে গেল রোজা। সম্পূর্ণ বিশ্বাস করে উঠতে পারল না। আসমান গান গাইছে। গান নয়, যেন বিষাদের মহাকাব্য। এতটা যন্ত্রণাদায়ক কোনো কণ্ঠ হতে পারে? এতটা বিভীষিকাময় আর্তনাদ শব্দের সুরেলা টানে লুকায়িত থাকতে পারে? নিজের বুক চেপে ধরল রোজা। ওই কণ্ঠের হাহাকারের সঙ্গে সঙ্গে বিষাদ তরঙ্গ খেলে যাচ্ছে তার অঙ্গ প্রত্যঙ্গ ছড়ে। দেয়াল ঘেঁষে বসে পড়ল মেঝেতে, পিঠ থেকে অশ্রুর প্রবাহ হার মেনেছে গ্লানির সম্মুখে। কত কষ্ট, কত যাতনা, কত হাহাকার। কি চেয়েছিল জীবনে সে? শুধুমাত্র একটু ভালোবাসা ছাড়া, সেটাও এইভাবে কেড়ে নিতে হলো অচিরেই। ভেঙে ভেঙে আসছে কণ্ঠ, মেশানো আর্দ্রতা, বোঝা যাচ্ছে মারাত্মক আঘাত। রোজার ইচ্ছে হলো ছুটে যায় ভেতরে, শক্তভাবে মানুষটিকে নিজের মাঝে আলিঙ্গন করে কানে কানে বলে ওঠে, সব ঠিক হয়ে যাবে, আমি আছি, তুমি একা নও। কিন্তু বলা সম্ভব না, করাও সম্ভব না। মিথ্যা আশ্বাস তা আর কিছুই আসমানের জীবনে ঠিক হবে না। ভেতরে আসমান এবং বাহিরে রোজা, আপন জগতের যন্ত্রণাদায়ক ভাগ্যের 2 ভিন্ন ভিন্ন অভাগা, অজানা পথের প্রতীক। উভয়ে বিলীন আপন যাতনার জাতাকলে। বেঁচে থেকেও যেন আজ অভ্যন্তর হতে মৃত তাদের অস্তিত্ব। প্রেমেরই নীলিশারাতে এলো মেলো হাওয়া। হাত কোমরে, হ্যাঁ, পা একবার ডানে আরেকবার বামে। নাও 1 2 3 4। মনেরই মাঝে জাগানো আরো আরো চাওয়া। ফাস্ট ফাস্ট জগিং। সঙ্গীতের তালে তালে নিহাদের প্রশিক্ষণ চলছে। বিপরীত প্রান্তে মুখোমুখি অবস্থানে থাকা রোজাকে সে নিজের মতন শরীরচর্চা শিখিয়ে দিচ্ছে। তবে দেবের গানের সাথে এই ধরনের উৎকট কার্যক্রমের অর্থ রোজা বুঝে উঠতে পারছে না কিছুতেই। থাম থাম বিটের সঙ্গে তীব্র মিউজিক জিম রুমের দেয়ালে দেয়ালে প্রতিধ্বনি হয়ে চলেছে, বুক কাঁপছে রীতিমতো। আগুন আগুন ভালোবাসা নেভালে যে নেভে না, ও মন মানে না, মানে না, মন মানে না। এসব কি নেহাত? আমি নাচ শিখতে এসেছি তোমার কাছে। এটাকে বলে ওয়ার্ম আপ। তোমার ওয়ার্ম আর এর গুষ্টির তুষ্টি। খিলখিল করে হাসতে থাকলো নিহাত। তাতে রোজা চাইলো কেন যেন রাগ করতে পারল না ছেলেটার উপর। হাতে তোয়ালে তুলে নিহাত ভলিউম কমিয়ে রোজার দিকে ফিরল। ফ্লোরের ম্যাটে বসে পড়েছে মেয়েটি, হাঁপাচ্ছে, ঘেমে গিয়েছে খানিক। পরিধানের টি শার্টের গলার অংশ সিক্ত হয়ে উঠেছে ক্রমান্বয়ে। ভিন্ন আরেকটি তোয়ালে তার দিকে ছুঁড়ে দিয়ে নিহাত বিড়বিড় করল, নট ব্যাড, আগের চাইতে অনেক উন্নতি হয়েছে। প্রশংসার বিপরীতে ঘাড় মুছতে মুছতে শুধু তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করলো রোজা। খুব বেশি দিন হাতে নেই, নিহাত চলে যাবে। তার কাছ থেকে সেলফ ডিফেন্স টেকনিক কিংবা প্রয়োজনের সময় ব্যবহার করার মতো ফাইটিং স্কিল শেখার বাসনা অনুভব করেছে রোজা। হয়তো খুব বেশি লাভবান হবে না, কিন্তু জরুরি দরকারে একেবারে অসহায় হয়ে পড়তে রাজি নয় সে। নিজের মাঝে অদ্ভুত এক স্পৃহা অনুভূত হচ্ছে, সংগ্রামের চেতনা, ধ্বংসের প্রেরণা, প্রয়োজনের রক্ষার আকাঙ্ক্ষা।
5 মিনিট বিশ্রাম দিয়ে রোজাকে পুনরায় উঠতে নির্দেশ করলো নিহাত। হাত তুলে আয়তাকৃতির একটি ডিভাইস দেখালো। এটা কি জানো? ভিডিওতে দেখেছি, খুব সম্ভবত ইলেকট্রিক টিজার। হ্যাঁ, গুড। নিহাত বোতামে চাপতেই বৈদ্যুতিক ঝলকানি দৃশ্যমান হলো প্রান্তে। সঙ্গত করলো চিরচির ধ্বনি। এটা 2-3 মিলি অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত করতে সক্ষম, যা সাধারণত মারাত্মক ক্ষতি না করলেও শরীর অবশ করে দেয় কিংবা হৃদযন্ত্রের অক্ষমতা সৃষ্টি করতে যথেষ্ট। হাতে রাখবে, সুযোগ মতো শত্রুর গায়ে চেপে ধরবে, খুবই কার্যকরী। রোজার দিকে ডিভাইসটা ছুঁড়ে দিতেই সেটা হাতে নিয়ে কয়েকবার চালু করে দেখলো সে। আরেকটা লোহার তৈরি ধারালো ফলাযুক্ত বস্তু নিজের 2 আঙ্গুলে আংটির মতন গলিয়ে নিহাত বলল, এটাকে বলে কিটি নাকেলস। তোমাকে যে হার্ট পাম্পিং শেখাচ্ছি সেগুলো এটা পরে করলে একেবারে রক্তারক্তি হয়ে ছাড়বে। তির্যক হাসি ফুটিয়ে সেটাও রোজাকে ধরিয়ে দিয়ে এক পা দূরে সরে কোমরে হাত দিয়ে দাঁড়ালো নিহাত। উপদেশ দিল, সবশেষে বলবো, প্রতিপক্ষ একজন মানুষ। মানুষ হয়ে মানুষকে কিভাবে আঘাত করব, এই ধরনের চিন্তাভাবনা ছেড়ে ফেলে দাও। তোমার দিকে কেউ চোখ তুললে সেই চোখ গেলে দেওয়ার মতন মানসিকতা থাকতে হবে। মুখোমুখি লড়াইয়ের সামান্যতম দুর্বলতা প্রদর্শন তোমার পরাজয়। আসমান ভাই আমাকে এই কথাটা সবসময় বলতো। সম্মতি জানলো রোজা, বুঝতে পেরেছে। চেষ্টা করব। গুড, এখন আসো, দেখি আমার সঙ্গে কতটা সুবিধা করতে পারো। রোজা পজিশন নিয়ে তৈরি হলো। নিহাত সোজাই দাঁড়িয়ে আছে, কোনো প্রকার প্রস্তুতি নেওয়ার প্রয়োজন নেই তার। তর্জনী আঙুল কুচকে ইশারা করলো। তৎক্ষণাৎ দৌড়ে গেল রোজা, শরীরটাকে উপরে তুলে হাওয়ায় ভাসানোর চেষ্টাই করলো। উদ্দেশ্য নিহাতের বুক। পা তুলল ক্ষিপ্র গতিতে, তা এড়িয়ে মাথা নুয়ে তার অন্য পা টেনে হ্যাচকা টান দিল নিহাত। হুড়মুড় করে ভারসাম্য ভেঙে মেঝেতে পড়ল রোজা। কিন্তু গতদিনের শিক্ষায় মাথা রেখে সময় ব্যয় করলো না, উভয় হাতে ভর দিয়ে শরীর তুলে লাথি হাঁকালো নিহাতের কাঁধ বরাবর। সামান্য পেছালো নিহাত, তাতে শেষে উৎসাহ দিল। নট ব্যাড। অতঃপর উভয় নিজেদের লড়াইয়ের এতটাই মশগুল হয়ে পড়লো যে খেয়ালই করলো না কখন জিমের ভেতর তৃতীয় ব্যক্তির আগমন ঘটেছে। দরজার ফ্রেমে হেলান দিয়ে দাঁড়িয়ে এক দৃষ্টে নিহাত আর রোজাকে পর্যবেক্ষণ করে গেল আসমান নিঃশব্দে। রোজাকে অষ্টমবারের মতন মেঝের ম্যাচে আশ্রে ফেলার পর বেচারি দম আটকে এলো। হাত তুলে সময় চেয়ে পা ছড়িয়ে বসে হাঁপাতেই থাকলো সে। থামলো নিহাত, হাতের উল্টো পিঠে মুখ মুছে নিয়ে পানির বোতল তুলে চুমুক দিল, জানালো, মোটামুটি ভালোই। অযথা প্রশংসা উন্নতি রুখে দেয়। গম্ভীর কণ্ঠস্বরটি কর্ণগোচর হতেই রোজা ঘুরে তাকালো। জিমের ভেতর প্রবেশ করলো আসমান, পরিধানে হাতাবিহীন কালো টি শার্ট এবং ট্রাউজার। নিহাত মাথা চুলকে হাসার চেষ্টা করে বলল, বেচারি চেষ্টা তো করছে, একটু উৎসাহ দেয়াই যায়। যথেষ্ট নয় তো কি চাও, তোমার মতন কঠোর হই? একটা ভুলের জন্য 30টা করে পুশ আপ দিতে বলি, নাকি প্রথম সেশনেই মেরে শরীরের জয়েন্ট ঢিলা করে দেই? জবাব দিল না আসমান। তাকালো মেঝেতে বসে থাকা রোজার দিকে। তার দৃষ্টি এমন এক কাঠিন্য যার দরুন আনমনেই শুকনো ঢোক গিলে তড়ক করে লাফিয়ে উঠে দাঁড়ালো রোজা। যদিও নিহাদের সঙ্গে লড়তে গিয়ে তার শরীর থর থর করে কাঁপছে এখনো। গুড থিঙ্কিং, ইউ শুড লার্ন টু প্রোটেক্ট ইয়োরসেলফ। মৃদু কণ্ঠে উচ্চারণ করলো আসমান। একই সাথে পাশের স্পিকারের গান বন্ধ করে দিল। নিহাত তাতে তেতে গিয়ে প্রতিবাদ করতেই যাচ্ছিল, কিন্তু হাত তুলে তাকে থামিয়ে সরে যেতে ইশারা করলো। অতএব সরে দাঁড়ালো সে। রোজার মুখোমুখি হলো এবার আসমান। মাস্কটি টেনে উপরে তুলে শীতল নয়নে চাইল। এক অজানা শিহরণ খেলে গেল রোজার। শির দাঁড়াবে, বুকের ভেতর বাদ্য বাজিয়ে নাচতে আরম্ভ করলো অবাধ্য হৃদযন্ত্র। যে কোনো মুখোমুখি লড়াইয়ের ক্ষেত্রে পয়েন্ট নাম্বার 1 কি? 1 সেকেন্ড সময় নিল রোজা উত্তর করতে। মস্তিষ্ককে সদা সজাগ রাখা এবং পর্যবেক্ষণ। রাইট। পয়েন্ট 2 নাম্বার। পয়েন্ট 2। বাক্য সমাপ্ত করতেও সক্ষম হলো না রোজা। রীতিমতো বিদ্যুৎ গতিতে ছুটল আসমান। কিছু বুঝে ওঠার আগেই তার কণ্ঠ চেপে ধরে আশ্রে ফেললো টেবিলের উপর। সমস্ত পিঠে তার চিনচিনে ব্যথা ছড়িয়ে পড়ল। নাক মুখ কুচকে আসমানের দিকে চাইল। পয়েন্ট 2, সদা প্রস্তুত থাকা। শত্রু আক্রমণের আগে প্রস্তুতি নেওয়ার সুযোগ দেবে না। রোজাকে ছেড়ে দিল আসমান। খুকুক করে কেসে উঠে দাঁড়ালো সে। শরীর এখনো ছনছন করে চলেছে। তাকে আঘাত করার ক্ষেত্রে খুব বেশি নিয়ন্ত্রণ রাখেনি আসমান। রোজাকে এক নজর অবলোকন করে সে এগিয়ে এসে বিড়বিড় করল,
এক্সকিউজ মি। কোমরে হাত স্থাপন করলো আলতোভাবে, পেছনে হেলিয়ে পা দুটোর অবস্থান ঠিক করলো। অতঃপর বাহুতে স্পর্শ করে তা মুষ্টিবদ্ধ করে যথাযথ ভঙ্গিতে উত্তোলন করলো সামনে। সম্পূর্ণ সময়টা রোজা স্থির হয়ে থাকলো মোমের পুতুলের ন্যায়। তুমি একজন নারী, তোমার নমনীয় শরীর অ্যাডভান্টেজ। একজন পুরুষের তুলনায় দ্রুত গতি অর্জন করতে পারবে যথাযথ চর্চার মাধ্যমে। আসমানের প্রত্যেকটা কথা নিজের মস্তিষ্কে গেঁথে নিতে থাকলো রোজা। মুঠো পাকিয়ে রোজার মুখোমুখি দাঁড়াতে দাঁড়াতে আসমান বলল, নিজেকে কখনো দুর্বল ভাববে না। যতক্ষণ মাথায় থাকবে আমি নারী, আমি দুর্বল, ততক্ষণ শত চেষ্টাও বিফলে যাবে। বি কনফিডেন্ট। কনফিডেন্স ইজ দ্য কি। প্রতিপক্ষের ওপর তোমার সর্বোচ্চ আক্রোশ ঢেলে দাও। নাও কাম ফাইট মি। শক্ত একটি ঠোক রোজার কণ্ঠনারী বেয়ে পাকস্থলিতে নেমে গেল। ব্যাপারটা তার জন্য হয়েছে ক্লাস টিচারের অনুপস্থিত প্রিন্সিপালের কাছে ক্লাসে ফেসে যাওয়ার মতন। আর চোখে নিহাদের দিকে চাইতে মাথা নেড়ে তাকে উৎসাহ দিল। অধিক সময় নষ্ট করলো না রোজা, যা আছে কপালে। দীর্ঘ একটি প্রশ্বাস গ্রহণ করে ছুটে গেল কিলিং মেশিনের দিকে। তাকে রুখে দিল আসমান এক হাতে। রোজার মুষ্টিবদ্ধ হাত আঘাত হানলো তার প্রশস্ত হাতের তালুতে। নির্বিকার চিত্তে রোজার হাত চেপে ধরে মুচড়ে দিল আসমান। বিন্দুমাত্র পরোয়া করলো না যন্ত্রণা প্রদানে। খুকিয়ে উঠল রোজা, আর্ত দৃষ্টিতে তাকালো আসমানের উদ্দেশ্যে, তবুও টলল না হিমালয়। আই সেড ফাইট মি। রোজা উন্মুক্ত হাতটিতে ঘুষি হাঁকালো আসমানের বুকে। বিনিময়ে শুধু নিজের হাতেই ব্যথা অনুভব করলো, যেন মানব দেহে নয় পাথর হাত তুলেছে। নিটল আসমানের তার উদ্দেশ্যে একটু ঝুঁকল। টু ফাইট মি, হেট মি ফার্স্ট। হোয়াট? তোমার আঘাতে বোঝা যাচ্ছে তুমি সর্বশক্তি প্রয়োগ করছো না। নিজেকে রুখে রাখলে পরাজয় নিশ্চিত। পরাজয়ের পরিণাম মৃত্যু। কিসের নিয়ন্ত্রণ এত? তুমি ব্যথা পেলে? ফরগেট ইট। রোজার হাত পিছমোড়া করে নিয়ে চাপলো আসমান সজোরে। শিরা উপশিরা জোরে যেন তড়িৎ খেলে গেল মেয়েটির। কুঞ্চিত হয়ে এলো সমস্ত দেহ, কুকড়ে গেল অবয়ব। আসমান ভাই এতটা কঠোর? বলতে চাইলেও শীতল দৃষ্টি নিক্ষেপ নিহাদের কঞ্চ মিইয়ে গেল। মাথা নেড়ে দুহাত উপরে তুলে আত্মসমর্পণের ভঙ্গিতে বললাম, ও ভুলে যাও, আমি কিছু বলিনি। মনে করো আমি এখানে নেই, অদৃশ্য জীবাণু। তুমি চালিয়ে যাও। রোজার দিকে মনোযোগ ফেরালো আসমান। তার বাঁধন থেকে নিজেকে ছাড়ানোর প্রচেষ্টায় লিপ্ত রোজা হয়েছে, তবুও বিন্দুমাত্র ছাড় প্রদান না করে ঝুঁকে তার কানের কাছে শক্ত কণ্ঠে উচ্চারণ করল, প্রতিপক্ষের ওপর সর্বোচ্চ ঘৃণাই আক্রোশের জন্ম দেয়। আক্রোশ জন্ম দেয় শক্তির। সো হেট মি। কিভাবে? কল্পনা করো এমন কিছু যা তুমি খুব ঘৃণা করো। আমি তোমার মতো এতটা কঠোর মানসিকতা রাখি না আসমান। না পারতে চেঁচিয়ে উঠল রোজা। মাস্কের অন্তরালে মৃদু হাসির রেখার উৎপত্তি ঘটালো আসমানের অধর জুড়ে। সেই সফল হচ্ছে। রোজার মধ্যে ক্ষোভের সঞ্চার হচ্ছে উল্চ। ঘুরিয়ে তাকে তৎক্ষণাৎ দেয়ালের সঙ্গে চেপে ধরে আসমান হাত বাড়লো কণ্ঠে। শক্তিশালী বাহুতে আবদ্ধ করে তীব্র দৃষ্টিপাত ঘটালো রোজার পরিশ্রান্ত নয়ন মাঝে। কঠোর হতে হবে, না হলে জীবন তোমাকে অচিরেই গুঁড়িয়ে দেবে পদতলে। শুধু কি কঠোরতাই কি মুক্তির চাবিকাঠি? হ্যাঁ। সন্দেহ আছে? হ্যাঁ। বাজে কথা বলো না। ঘৃণা করতে শেখো। অনুভূতি দিয়ে সবকিছু জয় করা যায় না। হয়তো যায় না, কিন্তু চেষ্টা করতে দোষের কি? অপ্রয়োজনীয়। দরকারি। ক্রমে অধৈর্য হয়ে পড়েছে আসমান। রোজার কণ্ঠে তার হাত দ্বিগুণ শক্তিতে চেপে বসেছে। নিঃশ্বাস রুদ্ধ হয়ে পড়ছে তাতে। কল্পনা করো যে আমার জায়গায় তুমি যাকে ঘৃণা করো সে দাঁড়িয়ে আছে, তোমার চাচা আজাদ। কল্পনা করতে পারছি না। তুমি তাকে ঘৃণা করো না? করি, কিন্তু সব থেকে বেশি নয়। এক সেকেন্ডের জন্য থমকালো আসমান, অতঃপর জিজ্ঞেস করল, তুমি এই জগতে সবথেকে বেশি কাকে ঘৃণা করো? তোমার ভাগ্যকে। জমে গেল শরীর। এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো রোজার দিকে। অজান্তেই হাতের বাঁধন সামান্য ঢিল হয়ে এলো অতর্কিতে। ঘটনাটি ঘটলো। রোজা ঝুঁকলো নিজের কপালে। আসমানের কপাল ঠুকে সজোরে সর্বশক্তি দিয়ে ভারসাম্য হারিয়ে পিছু হটতে বাধ্য হতে বিন্দুমাত্র সময় অপচয় না করে দুহাতে ঠেলে আসমানকে ম্যাটে আশ্রে ফেলল রোজা। তরতর করে চড়ে বসলো উপরে। দুহাত তার জড়িয়ে গেল গলায়। দুর্বল এবং তুলনামূলক অরক্ষিত শারীরিক অংশ হিসেবেই কার্যকারিতা পেয়েছে।
দৃশ্যটি লক্ষ্য করতে করতে ট্রেডমিলের উপর বসে পড়ে একটা চিপসের প্যাকেট খুলে মুখে পুড়তে পুড়তে সুগভীর মনোযোগে তাকিয়ে থাকলো নিহাত। ক্রমেই নাটকীয় রূপ ধারণ করছে আসমান রোজার সম্মুখ লড়াই। ভালোই লাগছে তার। চিপসের সঙ্গে কিছুটা পপকর্ন হলেও মন্দ হতো না। আর 3D চশমা, পুরোই সিনেমা হল ভাইব। নিজেকে নিয়ন্ত্রণে নিল আসমান। দ্রুতই বিস্ময়ে ঘোর কেটেছে। অদ্ভুত এক ক্রোধ অনুভূত হলো তার হৃদয়ে। ঠিক কার প্রতি তা বোঝা সম্ভবপর হলো না। রোজার উভয় হাত চেপে ধরলো শক্ত করে, কিন্তু বর্তমানে রোজাও নাছোড়বান্দা। ঘুষি হাঁকালো আসমানের চোখ বরাবর। তড়িৎ প্রতিক্রিয়ায় তা পড়ল গাল বরাবর। দর্শক নিহাতের তাতে চোয়াল ছুলেই পড়ল। অভিজ্ঞ আসমানকে পাল্টা আঘাত করা মরুভূমির বুকে অতর্কিতে জলের উৎস খুঁজে পাওয়ার মতোই অচিন্তনীয় ব্যাপার। এই মেয়েটা ব্যাপারটাকে কতই না সহজভাবে দেখলো। কিঞ্চিত সন্তুষ্ট হলো আসমান। You managed to punch me.